আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমন হোসেন এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৯ মাসে সর্বনিম্ন ৫%, আরও ১৬ জনের মৃত্যু। প্রথম দফায় ভ্যাকসিন পাবেন ৫০ লাখ মানুষ। পিকে হালদারের সহযোগী ৩ জনের ৯৫৮ কোটি টাকা জব্দ। ৭টি নাম সর্বস্ব কোম্পানির ঋণ নিয়েছে ৩৬০০ কোটি টাকা, জানালো দুদক। সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলায় কোনো সম্পৃক্ততা নেই বললেন মেয়র তাপস। মামলা প্রত্যাহারের আহ্বান। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। প্রথম দফায় করোনা ভ্যাকসিন পাচ্ছে ৫০ লাখ মানুষ। এদের মধ্যে ২৪,১৬,০০০ জনের বয়স ৭৭-এর বেশি। টিকা পাওয়ার ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের প্রাধান্য দেওয়া হয়েছে, তবে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়েও সতর্ক রয়েছে স্বাস্থ্য বিভাগ। ফেব্রুয়ারিতে দেয়া হবে করোনা টিকা। প্রথমে ৫০ লাখ ব্যক্তি ১ ডোজ করে পাবেন। এরই মধ্যে জনগোষ্ঠী চূড়ান্ত করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বয়স্কদের। তাদের মধ্যে ৮০ বছরের বেশি বয়স ১৩,১২,৯৭৩ জন এবং ৭৭ থেকে ৭৯ বছর বয়স ১১,০৩,৬৫৩ জনের। ৮০ বছরের ঊর্ধ্বের মানুষ একটাই কারণে এদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি যে আপনারা দেখেছেন কোভিডে আক্রান্ত হলে বয়স্ক লোকেদের মৃত্যুর হার অনেক বেশি, এবং তারা আসলেই আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের কথা চিন্তা করে এই ৮০ বছরের ঊর্ধ্বে এবং ৭৭ থেকে ৭৯ বছরের মধ্যে আরো আছেন ১১,০৩,৬৫৩ জনের মতো। এই দুই গ্রুপই প্রথম মাসে চলে আসবে। এছাড়া প্রথম দফায় টিকা পাচ্ছেন সরকারি স্বাস্থ্যকর্মী ৪,৫২,০২৭, অনুমোদিত বেসরকারি স্বাস্থ্যকর্মী ৬ লাখ, বীর মুক্তিযোদ্ধা ২,১০,০০০, আইন শৃঙ্খলা বাহিনীর ২,৭৩,৩১০, প্রতিরক্ষা বাহিনী ১,৮০,৪৫৭, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী ২৫,০০০, সম্মুখ সারির সংবাদকর্মী ২৫,০০০, নির্বাচিত জনপ্রতিনিধি ৮৯,১৪৯, সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মচারী ৭৫,০০০, মৃতদেহ সৎকারে নিয়োজিত ব্যক্তি ৩৭,৫০০, জরুরি সেবা কাজে নিয়োজিত কর্মচারী ২ লাখ, স্থল, নৌ ও বিমানবন্দর কর্মী ৭৫,০০০, প্রবাসী অদক্ষ শ্রমিক ৬০,০০০, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মচারী ২ লাখ, জাতীয় দলের খেলোয়াড় ১০,৯৩২, আর রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ৭০,০০০ টিকা। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। উপজেলা পর্যায় পর্যন্ত নজরদারিতে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় জ্বর, মাথা ব্যথা, ঝিমুনি ও বমির লক্ষণ দেখা দিতে পারে, যদিও তা খুব কম ক্ষেত্রেই হয়। আমাদের মোবাইল টিম থাকবে এবং টিকাদান কেন্দ্রে বেসিক যে মেডিসিন গুলো লাগবে এই ধরনের রিঅ্যাকশন হলে ইমিডিয়েটলি ম্যানেজ করার জন্য সেই সমস্ত ব্যবস্থা রাখবো। মোবাইল টিম থাকবে সাপোর্ট দেওয়ার জন্য এবং উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে যতদূর সম্ভব ততদূর ব্যবস্থা রাখা হবে। এর বাইরেও ব্যাকআপ হিসেবে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কমিটি থাকবে যারা এগুলো বিচার বিশ্লেষণ করবেন যে এটা ভ্যাকসিনের কারণে হয়েছে নাকি তার মধ্যে অন্য অসুস্থতা থেকে হয়েছে। টিকা দিতে সারা দেশে থাকবে ৭,৩৪৪টি দল। নার্স ও স্বাস্থ্য সহকারী সহ প্রতিটি দলে থাকবেন ৬ জন সদস্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত হলো আজ। নতুন রোগী ৭১৮ জন, মৃত্যু হয়েছে আরও ১৬ জনের, এর মধ্যে পুরুষ ১০ এবং নারী ৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭,৮১৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৯৪টি ল্যাবে ১৪,৩৬৩ নমুনা পরীক্ষায় ৭১৮ জনের করোনা শনাক্ত হয়।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 5%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,24,020 জনে। সুস্থ হয়েছেন আরও 963 জন। এ নিয়ে মোট সুস্থ 4,68,681 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.44। অর্থ আত্মসাতের অভিযোগে পিকে হালদারের সহায়তাকারী 3 ব্যক্তির 958 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দেশের আর্থিক খাত থেকে ৩৬০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। তার চক্রের অন্যতম সহযোগী ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক নওশেরুল ইসলাম, বাসুদেব ব্যানার্জি, পাপিয়া ব্যানার্জি ও মমতাজ বেগম। 2015 থেকে 2019-এর মধ্যে এই চক্র নিজেদের অবস্থান ও প্রভাব কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য না দিয়ে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। এরপর 5 থেকে 7টি নাম সর্বস্ব কোম্পানির নামে ধাপে ধাপে ঋণ করে 3600 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে যেটা জব্দ করেছে ওটা আসলে টাকার একটা অংশ। এর অনেকগুলি টাকার এখনো অনুসন্ধান চলছে। কিছু টাকা ট্রেস পাওয়া গেছে, কিছু টাকা ট্রেস এখনো পাওয়া যায়নি। এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকে তাদের নামে 958 কোটি টাকা পেয়েছে দুদক, যা সম্প্রতি জব্দ করা হয়েছে। বাকি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে বলে ধারণা করছে দুদক। ক্লিয়ারিং এর মাধ্যমে টাকা পাচার করা হয়েছে এবং আজকে যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো দেখা যাবে ম্যাক্সিমামই সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। দুদকের ধারণা 3600 কোটি টাকা নয়, আরও অন্তত 5 গুণ টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআরবিসি ব্যাংকে অর্থ পাচার হয়নি দাবি করে এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম যে নথি জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কাছে তার মূল নথি চেয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে মঙ্গলবার এনআরবিসি ব্যাংকের আইনজীবী আদালতকে জানান যে প্রতিবেদনের কথা বলা হচ্ছে ব্যাংক এ বিষয়ে কিছুই জানে না। এরকম কোনো নথি এনআরবিসি কারো কাছে সরবরাহও করেনি। পরে ওই দুজনের দেয়া প্রতিবেদনে কোনো জালিয়াতি হয়েছে কিনা তা নিশ্চিতে ব্যাংকের মূল নথি 24 জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গেল 10 ডিসেম্বর আগাম জামিন আবেদনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন জমা দেয় আসামিরা। দুদকের অভিযোগ 2012 থেকে 2020 সালের মধ্যে 5টি হিসাবের মাধ্যমে এমপি কাজী শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন 148 কোটি টাকা পাচার করেছেন। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উনি অ্যাফিডেভিট আকারে বলছে যে আমরা সেলিনা ইসলাম এমপি বা ওনার মেয়েকে আমরা কোনো চিঠি দিই নাই বা বাংলাদেশ ব্যাংক আমাদের কাছে এই ধরনের চিঠি দেয় নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক বলছে আমরা চিঠি দিয়েছি। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় 8 জনের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক এই চার্জশিট গ্রহণ করেন। তবে এখনও বিচারিক কার্যক্রমের দিন নির্ধারিত হয়নি। এর আগে গত 3 ডিসেম্বর প্রধান অভিযুক্ত সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। এতে অভিযুক্ত 8 জনের মধ্যে 6 জন ধর্ষণের সাথে সরাসরি জড়িত এবং 2 জনকে সহযোগী ছিল বলে উল্লেখ করা হয়। সরাসরি ধর্ষণে অভিযুক্তরা হলেন ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল এবং মিসবাউল ইসলাম রাজন মিয়া। গত 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরদিন সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামীর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 8-এর বিচারক আমিরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দম্পতির বিচার শুরু হলো। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 1 মার্চ দিনটি ধার্য করেছেন বিচারক।
অস্ত্র মামলায় সাজা পাওয়ার পর এবার মাদক মামলায় আলোচিত দম্পতি শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিচার শুরু হলো। গত বছর ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যে রাজধানীর ইন্দিরা রোডের বাসা থেকে উদ্ধার হয় অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মাদক মামলায় গত বছরের ১০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। সেই চার্জশিটের ওপর ভিত্তি করে পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হলো বিচার কাজ। মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা রাষ্ট্রপক্ষের। এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি সমস্ত সার্বিক কাগজপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান আছে বলে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হওয়ার জন্য রাষ্ট্রপক্ষ থেকে আমি আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমার আবেদন বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। তবে পাপিয়া দম্পতিকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, আমরা এর বিরুদ্ধে আমাদের অবস্থানগুলো তুলে ধরেছি যে এটা তাদের এই বিরুদ্ধে যে আনিত অভিযোগটি আছে তার যথাযথ না, সঠিক না। গত বছর ১২ অক্টোবর পাপিয়া দম্পতিকে অস্ত্র মামলার ২টি ধারায় ২৭ বছরের কারাদণ্ড দেন আদালত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন সংস্থাটির কর্মকর্তারা। হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী সহ অন্তত ২১ জনকে। আহমদ শফির মৃত্যুর বিষয়ে শিগগিরই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে পিবিআই। বেলা 11:30টায় পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেন এবং জেলা পুলিশ সুপার নাজমুল হাসানের নেতৃত্বে তদন্ত দলটি হাটহাজারী মাদ্রাসায় যায়। সেখানে জুনায়েদ বাবুনগরী সহ মাদ্রাসা পরিচালনা কমিটি এবং জ্যেষ্ঠ শিক্ষকদের কয়েকজনের সঙ্গে কথা বলে দলটি। পরে মৃত্যুর আগে আহমদ শফির অবস্থান করা মাদ্রাসা কক্ষ এবং ভাঙচুর হওয়া স্থাপনাগুলো ঘুরে দেখেন তদন্ত কর্মকর্তারা। বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রতিবেদন দাখিল করার চেষ্টা করব। এজাহারে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে, যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে, তার প্রত্যেকটি বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মানহানির মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। অতি উৎসাহী দুজন মামলা দুটি করেছে দাবি করে তিনি মামলা প্রত্যাহারের আহ্বান জানান। তবে প্রয়োজনে তিনি নিজেই মামলা করতে পারেন বলেও জানান তাপস। এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় সাঈদ খোকনের পক্ষে সমাবেশ করেছেন তার সমর্থকেরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্বে সরগরম রাজনীতির মাঠ। গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট ২ আর সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট উচ্ছেদ অভিযানের পর থেকে শুরু সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের দ্বন্দ্ব। উচ্ছেদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তাপসের বিরুদ্ধে অপপ্রচার এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন খোকন। তার ওই বক্তব্যের বিরুদ্ধে তাপস আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরপরই সোমবার খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন দুই ব্যক্তি। তবে মামলা দুটির সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়েছেন তাপস। দক্ষিণের মেয়র বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন মনে করলে তিনি নিজেই মামলা করবেন। গতকাল যে দুটো মামলা হয়েছে সেই দুটো মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে যে মামলা করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব মামলা দুটো প্রত্যাহার করতে। মানহানি যদি আমার হয়ে থাকে তাহলে সেটা আমি পর্যালোচনা করব, ভবিষ্যতে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনেই মধুমতি ব্যাংকে ডিএসসিসি টাকা রাখা হয়েছে বলেও জানান মেয়র তাপস। আমি দায়িত্বভার গ্রহণ করার আগেও মধুমতি ব্যাংকের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবসায়িক বা সেবামূলক লেনদেন ছিল। সেখানে তখনও আমানত হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থ মধুমতি ব্যাংকের ছিল, এখনও আছে। এদিকে সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে এর তীব্র
প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির দুটি মামলার আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আদেশ 19 জানুয়ারি। মামলা দুটি গ্রহণ করা হলে এ বিষয়ে বিচারক পরবর্তী নির্দেশনা দেবেন বলে জানান আইনজীবীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক মেয়র সাইদ খোকনের মতের অমিল সময়ের ব্যবধানে নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে মন্ত্রণালয়ে নওগাঁ এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তাজুল ইসলাম বলেন, দুজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য অস্বাভাবিক কিছু নয়, তাই বিষয়টি খুব বড় করে দেখার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ওয়াসা থেকে যে খালগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশন পেয়েছে এর মধ্যে বেশ কটি খালকে হাতির ঝিলের মতো করে গড়ে তোলা হবে। এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলেও জানান তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, খালের জায়গা দখল করে ব্যক্তিগত ভবনের পাশাপাশি সরকারি রাস্তাও হয়েছে অনেক জায়গায়। কিভাবে এসবের সঠিক ব্যবস্থাপনা করা যায় তা নিয়ে কাজ করবে সিটি কর্পোরেশন। এদিকে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে মশা নিয়ন্ত্রণে কার্যকর কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্তমান দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মতপার্থক্য থাকতেই পারে এবং সেটা আমার মনে হয় সময় ব্যবধানে নিরসন হয়ে যাবে। না, সাইদ খোকন সাহেব মেয়র হিসাবে 5 বছর দায়িত্ব পালন করেছেন, আর এখন আমাদের ব্যারিস্টার ফজলে নূর তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। তো এখানে আমার মনে হয় ওনাদের দায়িত্ব পালনকালীন অথবা বর্তমান দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মতপার্থক্য থাকতেই পারে এবং সেটা আমার মনে হয় সময় ব্যবধানে নিরসন হয়ে যাবে। মাঠের রাজনীতিতে সফল না হয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে দলের আরেক নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে কোনো ব্যবস্থা নিতে পারছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সকালে রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল নিয়ে কর্মশালার আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। দলের বিরুদ্ধে প্রচারণা রোধে কেন্দ্র ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে এই আয়োজন। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে সত্য প্রচারে অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ গড়ে তুলতে হবে। সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে উদ্দেশ্যমূলক অপপ্রচার গুজব ছড়ানো হয় তার বিপরীতে সাইবার জগতে একদম প্রশিক্ষিত এবং দক্ষ জনবল সঠিক জবাব দিয়েছে অপপ্রচারকারী অপশক্তির বিরুদ্ধে। অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ বলেন, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতি মুহূর্তে ষড়যন্ত্রমূলক বক্তব্য আসছে, কিন্তু সরকারের মন্ত্রণালয় সেসব বন্ধ করতে তেমন উদ্যোগ নিচ্ছে না। নিরাপত্তা কি আমরা নিশ্চিত করব? নিরাপত্তা তো আপনাদের যারা দায়িত্ব আছে আপনারা নিশ্চিত করবেন। আমরা বহুবার বলেছি যে এই ধরনের অপপ্রচার হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার জনগণকে উস্কানির মধ্যে যে অপপ্রচার চালিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যে সেগুলোর ব্যাপারে আপনারা কোনটা বন্ধ করেছেন। সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না। মির্জা ফখরুলের হুমকির প্রতিক্রিয়ায় হানিফ বলেন, আওয়ামী লীগ এসব হুমকি ধামকিতে ভয় পায় না। বিএনপি মহাসচিবকে শালীনভাবে রাজনীতি করার আহ্বানও জানান তিনি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষ্পত্তি হচ্ছে না মামলা, তাই নিলাম করতে পারছে না কাস্টমস হাউস, নেই গ্যারেজও। ফলে বছরের পর বছর খোলা জায়গায় পড়ে থেকে মাটিতে মিশে যাচ্ছে জাগুয়ার, পোর্শে, অডি সহ নানা বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি। এতে করে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। কর ফাঁকি দিয়ে আমদানি করা এবং শুল্ক সুবিধার গাড়ির অপব্যবহার বন্ধে গত 5 বছরে অনেক অভিযান চালায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক করা হয় 111টি গাড়ি। এসব গাড়িতে কর ফাঁকি হয় 192 কোটি টাকা। আটক গাড়ির মধ্যে আছে রোলস রয়েসের ঘোস্ট মডেলের মতো বিলাসবহুল গাড়িও, কর সহ যার দাম প্রায় 21 কোটি টাকা।
আটক করা বেশ কিছু গাড়ির মামলা পরিচালনার দায়িত্ব দেয়া হয় ঢাকা কাস্টমস হাউসকে। এখানে রাখা প্রতিটি গাড়ির আলাদা গল্প আছে। কর ফাঁকি দিয়ে আনা গাড়ি ধরতে 2017 সালে সাঁড়াশি অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা। সেই ভয়ে পোর্শে ব্র্যান্ডের এই গাড়িটি হাতির ঝিলে ফেলে যায় ব্যবহারকারী। গাড়িটি জব্দ করে এখানেই রাখে কাস্টমস গোয়েন্দারা। দীর্ঘদিন এভাবে অযত্নে পড়ে আছে গাড়িটি। কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস, লোগো খুলে নিয়ে গেছে। 2 সিটের এই গাড়ি অডি ব্র্যান্ডের R8 মডেলের। শুল্কসহ দাম 19.5 কোটি টাকা। আটকের পর ব্যবহার করতে গিয়ে পুড়ে ফেলেন কাস্টম গোয়েন্দারা। বিলাসবহুল এই গাড়ি এখন ব্যবহারের অযোগ্য। জাগুয়ার, রেঞ্জ রোভার, মার্সিডিজ, BMW, লেক্সাস সহ আরও নানা ব্র্যান্ডের গাড়ি নষ্ট হচ্ছে এখানে। তবে এ বিষয়ে কথা বলেনি কাস্টমস কর্মকর্তারা। এ ধরনের আটককৃত গাড়ির ক্ষেত্রে একটা হয়তো ডিজি বা কমিশনার একটা টিম করে দিতে পারে, যে টিমটা এটা কোর্টের সাথে এই কেসটা টেক আপ করবে এবং সেভাবে সরকারি পর্যায়েও কোর্টে হয়তো বলা থাকবে কোর্ট এই কেসগুলো তাড়াতাড়ি ডিসপোজ করে দিয়ে বিক্রি করার ব্যবস্থা করা। আটক গাড়ির বেশিরভাগই আনেন বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তা। কার্নেট ডি প্যাসেজ সুবিধার আওতায় বিনা শুল্কে এগুলো আনা হয়, কিন্তু পরবর্তীতে আইন মেনে ব্যবহার করা হয়নি। তাই কার্নেট ডি প্যাসেজ সুবিধার গাড়ি তদারকিতে আলাদা ব্যবস্থা করার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টিং সিস্টেম ডেভেলপ করা যেতে পারে, তাতে করে হয়তো এই ধরনের, যেমন কোর্ট যেমন অনেক সময় অর্ডার দেয় যে একজন আসামিকে জামিন দিল, দেওয়ার পর বলে দেয় যে 7 দিনে হাজিরা 1 দিন দিতে, যাতে সে পালিয়ে গেল কিনা এটা মনিটর করা যায়। ঠিক গাড়ির ক্ষেত্রে এটা সম্ভব। আটক করা কয়েকটি গাড়ি রাখা হয় চট্টগ্রাম কাস্টম হাউসে। কিছু আছে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনের পার্কিংয়ে, আর কিছু রাখা হয় আমদানিকারকের জিম্মায়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে কৃষি যন্ত্রের ব্যবহার বাড়াতে সংযোজন কারখানা করতে চায় ভারতের বহুজাতিক মোটর গাড়ি উৎপাদন প্রতিষ্ঠান মাহেন্দ্র অ্যান্ড মাহেন্দ্র লিমিটেড। মঙ্গলবার কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে অনলাইন বৈঠকে এই আগ্রহ জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বৈঠকের পর কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে দিন দিন কৃষি শ্রমিকের ঘাটতি বাড়ায় সরকার কৃষি যান্ত্রিকীকরণের গুরুত্ব দিচ্ছে। তাই প্রান্তিক পর্যায়ে কৃষি যন্ত্রের ব্যবহার বাড়াতে বাংলাদেশে কারখানা করতে আগ্রহী মাহেন্দ্র অ্যান্ড মাহেন্দ্র লিমিটেড। প্রতিষ্ঠানটি কারখানা স্থাপনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে যন্ত্রাংশ তৈরি এবং প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে সহায়তা করবে। এছাড়া কৃষি যন্ত্রপাতি কিনতে কৃষকদের ঋণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ বাড়ানো গেলে অর্থনীতির উন্নয়নে তা বিরাট ভূমিকা রাখবে বলে জানান কৃষিমন্ত্রী। বৈঠকে মাহেন্দ্র অ্যান্ড মাহেন্দ্র লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারাও আগ্রহ দেখিয়েছে, তারা বলেছে যে এখানে এই যে তাদের যন্ত্রপাতি দিলেই হবে না, এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, এটাকে রক্ষণাবেক্ষণের জন্য, মেনটেন্যান্সের জন্য এক্সপার্টাইজ করতে, ট্রেন পিপল তৈরি করতে হবে, সেই প্রশিক্ষণও তারা দেবে। তো আমরা তাদেরকে বলেছি তাদের যন্ত্রগুলো আমাদের বাংলাদেশের জন্য যাতে অ্যাডজাস্ট করে, তার জন্য তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের প্রথম ডিটিএইচ সেবাদানকারী ব্র্যান্ড আকাশ এখন পাওয়া যাবে ই-ভ্যালিতে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বেক্সিমকো কমিউনিকেশনস এবং ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বেক্সিমকো কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিএস ফয়সাল হায়দার জানান, আকাশ ডিটিএইচ সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে ই-ভ্যালির সঙ্গে চুক্তি করা হয়েছে। এতে ক্রেতারা হাতের নাগালে পাবেন আকাশ ডিটিএইচ সেবা। অনুষ্ঠানে ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল জানান, গ্রাহকের চাহিদা থাকার কারণে আকাশ ডিটিএইচ সেবা দিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এতে করে দুটি প্রতিষ্ঠানের গ্রাহকরা উপকৃত হবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, আকাশ বেসিক সংযোগের জন্য ৩,৯৯৯ টাকা এবং আকাশ রেগুলার সংযোগের জন্য গ্রাহককে দিতে হবে ৪,৪৯৯ টাকা। ই-ভ্যালি ছাড়াও দেশের ৬৪টি জেলায় ৮,০০০-এর বেশি বিক্রয় কেন্দ্র থেকে আকাশ সংযোগ নেওয়া যাবে। আমরা ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যাই, দোকানে যাই। ই-ভ্যালি ইজ এ প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, এবং ওনাদের মাধ্যমে আমরা আশা করি ওনাদের যে কাস্টমার বেস আছে ওনাদের সাথে আমাদের কাস্টমার বেসের একটা গ্রুপে মিল থাকবে। কাস্টমার এন্ড থেকে বরাবরই ডিমান্ড পাচ্ছিলাম যে আকাশ নিয়ে আমাদের স্পেশাল কোনো পরিকল্পনা আছে কিনা। সো আমরা আকাশের কাছে অ্যাপ্রোচ করি এবং ওনারা যখন অ্যাগ্রিড হন আমরা সেটা প্ল্যাটফর্মের সাথে আসি। এই আজকের অ্যাগ্রিমেন্টের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন আমাদের ক্রেতারা।
করোনার বাধা উপেক্ষা করে দিন-রাত চলছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে মোট কাজের প্রায় 10%। নতুন এই টার্মিনাল নির্মাণ হলে যাত্রীদের আরও উন্নত সেবা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা যাবে বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। প্রায় 3.5 লক্ষ বর্গমিটার এলাকা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। মোট কাজের প্রায় 10% ইতিমধ্যে শেষ হয়েছে। করোনা দুর্যোগের মাঝেই 24 ঘন্টা নির্মাণ কাজ চালাচ্ছে মিৎসুবিশি কর্পোরেশন, ফুজিতা কর্পোরেশন ও স্যামসাং। প্রায় 22,000 কোটি টাকার এই মেগা প্রকল্পে কাজ করছেন 2,000-এরও বেশি শ্রমিক। আগামী 3 বছরের মধ্যে নতুন টার্মিনাল চালু করতে চায় কর্তৃপক্ষ। টোটাল লকডাউন পিরিয়ডটাই এই 4 টার্মিনালের কাজ চলেছে এবং এই সময়ের মধ্যে আমাদের এখন প্রায় 10% বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। মূলত গ্রাউন্ড লেভেলের যে কাজটা এটা অনেকটা সম্পন্ন, তো সেই দিক থেকে এটাও ইতিবাচক অবশ্যই বলা যাবে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন আগের টার্মিনালগুলো বেশ পুরনো হওয়ায় নতুন টার্মিনালে থাকবে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। এতে করে উন্নত যাত্রী সেবা নিশ্চিতের পাশাপাশি আকৃষ্ট করা যাবে আন্তর্জাতিক পর্যটকদের। তো সামগ্রিকভাবে আমরা যখন থার্ড টার্মিনাল করতে যাচ্ছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আরও অনেক যাত্রী এখানে আসুক, অর্থাৎ আরও অনেক উড়োজাহাজ এখানে আসুক। সেই যাত্রীদেরকে হ্যান্ডেল করার জন্য আমাদের দেশের ভিতরে যে সমস্ত কার্যক্রম করা দরকার সেগুলো আমাদের করতে হবে। তৃতীয় টার্মিনালে সব ধরনের উন্নত সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমাদের যে এখানে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাসেঞ্জার হ্যান্ডলিং করা সম্ভব ছিল না। তো এই তৃতীয় টার্মিনাল হলে এই বিমানবন্দরটি হবে একটি অত্যাধুনিক ইউরোপিয়ান অথবা ওয়েস্টার্ন বিমানবন্দরে যেরকম ফ্যাসিলিটিস থাকার কথা এগুলো সবই এখানে থাকবে এবং তার সাথে সাথে আমাদের মাল্টিমোড ট্রান্সপোর্টেশন হাব যেটা আছে আমাদের এই বিমানবন্দরের সাথে আমাদের হাইওয়ে, রেলওয়ে, মেট্রো সব কানেক্টিভিটিটা যাতে থাকে, প্যাসেঞ্জাররা ওই ফ্যাসিলিটিসটাও এখানে এনজয় করতে পারবে। তৃতীয় টার্মিনালের নকশায় রয়েছে 24টি অত্যাধুনিক বোর্ডিং ব্রিজ। এছাড়াও থাকছে আলাদা কন্ট্রোল টাওয়ার, রাডার, বহুতল কার পার্ক সহ সব ধরনের সুযোগ সুবিধা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের নির্মাণ কাজ 2023 সালের জুনের আগেই শেষ করার কথা বলছেন সংশ্লিষ্টরা। আর এটি খুলে দেওয়ার পর বছরে অন্তত 20 লাখ মানুষ সেবা পাবে বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক মানের এই টার্মিনালে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে একদিকে যেমন বাড়বে বৈদেশিক বিনিয়োগ, অন্যদিকে বহির্বিশ্বে বাড়বে দেশের ভাবমূর্তি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। পেসারদের মধ্যে প্রতিযোগিতা উপভোগ করছেন সাইফুদ্দিন, চোট কাটিয়ে উইন্ডিজ মিশনের জন্য প্রস্তুত। নেই আনুষ্ঠানিকতা। ঘরোয়া টুর্নামেন্টের পারফরম্যান্স জমিয়ে দিয়েছে পেসারদের লড়াই। এই প্রতিযোগিতা ইতিবাচক মনে করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। চোট কাটিয়ে উইন্ডিজ মিশনের জন্য ফিট টাইগারদের তরুণ তারকা। মূল দলে জায়গা পেতে অনুশীলনে নিজের সেরাটা দিচ্ছেন তিনি। হার্ড ট্রেনিং সেশন আর প্র্যাকটিস ম্যাচ খেলে মূল লড়াইয়ের জন্য ভালো প্রস্তুতি হবে মানছেন সাইফুদ্দিন। সাকিব, তামিম, মুশফিকদের নির্ভর অনুশীলন, কিন্তু হোম অফ ক্রিকেটের আরেক পাশে সাইফুদ্দিনের চোট মুক্তি লড়াই। পুরনো চোটের সাথে নতুন চোটে বঙ্গবন্ধু টি-20 কাপের শুরুটা মিস করেছেন। ঝুঁকি নিয়ে শেষ 3 ম্যাচে মাঠে নেমেছেন রাজশাহীর হয়ে। উইন্ডিজ সিরিজে পুরনো চোট মাথাচাড়া দেওয়ার আগে দাওয়াই নিয়েছেন। পুনর্বাসনে কাজ করেছেন সেশন বাই সেশন, তাতে মিলেছে ফিট সার্টিফিকেট। খুব টেনশন ছিলাম সিরিজের আগে, আসলে রিকভারি করে উঠতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করছে আমাকে বাজিদ ভাই। লাস্ট কয়েকটা দিন শাওন ভাই ছিল আমাদের ফিজিও, উনি আমাকে খুব হেল্প করছে। ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী লাস্ট কয়েকদিন কাজ করলাম, রিহেব করলাম, হার্ড এসল ট্রাই করলাম, বাট আলহামদুলিল্লাহ ওভারঅল সব মিলিয়ে ভালো। ক্যাম্পের প্রথম দিন থেকেই বল করেছেন, অলরাউন্ডার সত্তায় ব্যাটিং বাদ যায়নি। তৃতীয় দিন এসে ব্যাট ঘুরিয়েছেন আধ ঘন্টার কম। কিছুটা জড়তা থাকলেও আসল লড়াইয়ের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অনুশীলনের পাশাপাশি পাচ্ছেন প্রস্তুতি ম্যাচ। লাস্ট 3 দিন অনেক হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস হচ্ছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমরা লাস্টে 2টা বঙ্গবন্ধু সিরিজ এবং প্রেসিডেন্ট কাপে আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো যার কারণে আমাদের জন্য এই জায়গাটা খুব কম্পিটিশন।
দলে সুযোগ পাওয়া বা বেস্ট সুযোগ পাওয়া, এই জন্য আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। তাসকিনের চোট টাইগার শিবিরে হতাশা বাড়ায়নি। হাতে সেলাই পড়লেও দুশ্চিন্তা নেই, থাকতে হচ্ছে 72 ঘন্টার পর্যবেক্ষণে। তবে ওয়ানডে সিরিজে টাইগার পেসারকে পাওয়ার আশা ম্যানেজমেন্টের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনেকটা নীরবেই কাল থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম। প্রথম দিন বিকেল 4টায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ উত্তর বারিধারা। বাফুফের অবাক করা নীরবতার মাঝে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, এক সপ্তাহ পর আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে স্পন্সরের নাম ঘোষণা করা হবে। পেশাদার লিগের 12 আসর পার হয়েছে। পেশাদারিত্বের ছাপ নেই ফুটবল ফেডারেশনের। 13তম আসরের সূচি তৈরিতেই হিমশিম খেতে হচ্ছে। প্রথম রাউন্ডের 6 ম্যাচের সূচি পাওয়া গেছে শেষ মুহূর্তে। 4 ভেন্যুতে ম্যাচ আয়োজনের চেষ্টা, কিন্তু ঢাকার বাইরের ভেন্যুতে কবে খেলা গড়াবে সেটা জানা নেই। লিগ শুরুর আগে স্পন্সর পাওয়া যাবে আশাবাদী ছিল বাফুফে, তবে এখন স্পন্সরের নাম ঘোষণা করেনি ফেডারেশন। যদিও চুক্তি সম্পন্ন হয়ে গেছে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। যারা স্পন্সর প্রতিষ্ঠান তারা একটু বড় করে এটি করতে চাচ্ছেন। আমরা আনুষ্ঠানিকতা 1 সপ্তাহ পরে করব। প্রথম রাউন্ড যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিয়েছি, এখানে আরেকটু সময় প্রয়োজন আছে, তাহলে পরবর্তী আরেক রাউন্ড আমি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 2টো করে ম্যাচ দিয়ে দিব। এসব অগোছালোর মধ্যে অবশ্য অনুশীলন থেমে নেই ফুটবলারদের। সিজন ওপেনিংয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ উত্তর বারিধারা। ফেডারেশন কাপ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করেই ভালো শুরুর প্রত্যয় অস্কার ব্রুজনের। উত্তর বারিধারাকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা ফেডারেশন কাপে দারুণ খেলেছে। দলের সবাই জয় প্রত্যাশা করছে। টানা ম্যাচের ক্লান্তি কাটাতে একাদশে কিছু পরিবর্তন রাখা হবে। প্রিমিয়ার লিগে এর আগে 3টি আসর খেলেছে উত্তর বারিধারা। শেষ হওয়া ফেডারেশন কাপে ব্রাদার্স ও আরামবাগকে হারিয়ে চমক দেখিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল। জাতীয় দলের নতুন মুখ সুমন রেজার উপর থাকবে বাড়তি দায়িত্ব। পয়েন্ট হারাবো না, একটা পয়েন্ট হলেও ঘরে আনবো। আমরা চাই জয় দিয়ে শুরু না করতে পারলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট নিয়ে এসে আমাদের লিগটা সুন্দরভাবে শুরু করার জন্য, যাতে সামনের ম্যাচগুলোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। লিগ শুরুর একদিন আগে ছোট আয়োজনে জার্সি উন্মোচন করেছে উত্তর বারিধারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হলো জাতীয় হকি দলের আবাসিক ক্যাম্প। মূল লড়াইয়ে নামার আগে 2-1টি প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা কোচের। দল গঠনে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হবে বলছেন ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি রশিদ শিকদার। যুব বিশ্বকাপের বাছাইয়ে ভালো করাটাই ফেডারেশনের মূল টার্গেট। মাঝে যুবদলের কার্যক্রম থাকলেও হকির জাতীয় দল গত 2.5 বছর অলস সময় কাটিয়েছে। সেখানে 1 বছর আবার করোনার সঙ্গে বসবাস। এবার ক্যাম্পের শুরুতেই সেই কোভিড পরীক্ষা তরুণ ফরওয়ার্ড দেবাশিসকে ঠেলে দিয়েছে আইসোলেশনে। অন্যরা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে নীল টার্ফে অনুশীলনে ব্যস্ত। ব্যক্তিগত কারণে ক্যাম্পে যোগ দেননি গোলকিপার আবু সাইদ। অনুশীলনের শুরুতে হালকা ওয়ার্ম আপ, পরে 2 গ্রুপে ভাগ হয়ে চলে প্র্যাকটিস ম্যাচ। করোনা পরিস্থিতির মধ্যে ক্যাম্পে ফিরতে পেরে খুশি খেলোয়াড়রা। আমরা নিজের সেফটির জন্য, বাংলাদেশের সেফটির জন্য মনে করেন আমরা কিছু রুলস রেগুলেশনের মধ্যে আমরা থাকার চেষ্টা করব, কারণ আমরা চাই না আমাদের একটু অসচেতনতার কারণে আমাদের টিমের কারো ক্ষতি হোক বা এই ক্ষতিটা আমাদের রেজাল্টের উপর প্রভাব পড়ুক। মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে নিজেদের টেম্পারমেন্ট বাড়িয়ে নিতে কোচের দাবি 2-1টি প্র্যাকটিস ম্যাচের। তবে চারদিকে করোনা সংক্রমণ, প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে তাই শঙ্কা আছে। জুনে যুব এশিয়া কাপের বাছাই থাকায় দল গঠনে তারুণ্যকে প্রাধান্য দিতে চায় ফেডারেশন। 15 ফেব্রুয়ারির পরে 4টা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই, সেটা দেশে হোক অথবা টিম বাইরে গিয়ে হোক। তো বাইরে যাওয়ার পসিবল খুব কম, বাইরে থেকে একটা টিম আনারই চেষ্টা করতেছে ফেডারেশন। আমাদের জন্য 21 ম্যাচটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা সেটাও আমাদের দেশে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা যদি 4টা টিমের মধ্যে থাকতে পারি এশিয়াতে, সেক্ষেত্রে আমাদের জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আছে। সেই সুযোগটা আমি মনে করি এই চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে আমরা কাজে লাগাতে পারবো। দেশে করোনা ভ্যাকসিন শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে খেলোয়াড়দের জন্য টিকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আব্দুল। চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হচ্ছে পর্যটকবাহী বিলাসবহুল বে 1 ক্রুজশিপ। 14 জানুয়ারি বন্দর নগরী থেকে মহেশখালী ছুঁয়ে সেন্ট মার্টিন পর্যন্ত সরাসরি চলবে এই ক্রুজশিপ। 450 ফুট দীর্ঘ ও 55 ফুট প্রস্থ এই প্রমোদতরীর সর্বোচ্চ গতিবেগ 24 নটিক্যাল মাইল।
এই বিলাসবহুল জাহাজের মাধ্যমে দেশে পর্যটন খাতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে অভিযোগ আর পাল্টা অভিযোগে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও যোগ্য ও সৎ প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। প্রচারণায় যে কোনো বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে নির্বাচন কমিশন। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, চলছে মাইকিং, প্রার্থীরা ব্যস্ত জনসংযোগে। দ্বিতীয় ধাপে পাবনার ঈশ্বরদী, সাথিয়া, ভাঙ্গুড়া ও ফরিদপুর পৌরসভা নির্বাচন হবে। প্রার্থীরা যেমন একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন, তেমনি এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে ছুটছেন অভিযোগের তীর। সেই সঙ্গে কোনো কোনো এলাকায় ঘটছে হামলা এবং মামলার মতো ঘটনাও। 31st নাইট, তার পরের দিন রাত্রে আমার বাড়িতে সশস্ত্রভাবে এসে এলোপাতারি গুলি পর্যন্ত করছে, যেটার ভিডিও ফুটেজ ইতিমধ্যে ঈশ্বরদী থানা অফিসার এসে আমার বাসা থেকে এসে নিয়ে গেছে। সেদিন পুরো রাত আমার বাড়ি পুলিশ পাহারা দিচ্ছে। এটার মিথ্যাচার আমরা কিন্তু একটা ঘৃণাস্থলে দেখি। শুধু আমরা নাম, ঈশ্বরদী বিএনপি নাম, ঈশ্বরদী বিএনপি এবার তাদের প্রার্থীকে বয়কট করছে। এদিকে অনেকটা ঘরোয়া বৈঠকের মাধ্যমেই রাজশাহী ও মাগুরায় নির্বাচনী সভা সমাবেশ করছেন বিএনপি প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভের আশা দিনাজপুর বিরামপুর পৌরসভার প্রার্থীদের। প্রতিটি মানুষ আগামী 16 জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে শতভাগ বিজয় অর্জন নিশ্চিত করবে ইনশাল্লাহ। থানা বিএনপি, পৌর বিএনপি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। বাগেরহাটের মোংলা পৌরসভা এবং টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যোগ্য সৎ প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। যে আমাদের এলাকায় কাজ করতে পারবে, যে এলাকা আমাদের সুযোগ সুবিধা দেখতে পারবে, উন্নয়নমূলক কাজ করতে পারবে, তাকে আমরা ভোট দেব। নির্বাচন কমিশন বলছে ভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে কাজ করছেন তারা। আচরণবিধি নিয়ে দু একটি ছোটখাটো অভিযোগ আমরা এসেছে। ইতিমধ্যে প্রার্থীদের আমরা মৌখিকভাবে সতর্ক করেছি এবং তাদেরকে এ বিষয়ে আমরা নিষেধ করেছি এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এটি রিপিট হবে না। দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন হবে সাভারেও। খাগড়াছড়ি পৌর নির্বাচনে 4 মেয়র প্রার্থী সহ 54 জন, আর সুনামগঞ্জের 3 পৌরসভায় 10 মেয়র প্রার্থী সহ 167 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর আগারগাঁয়ে ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগারগাঁও শিশু মেলা থেকে নির্বাচন কমিশন মোড় পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সিটি কর্পোরেশন জানায়, ফুটপাত অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে দোকানদাররা। ঔষধের দোকানসহ নানা ধরনের দোকান গড়ে তোলা হয়েছে ফুটপাতের জায়গায়। এতে করে পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতালের সামনে ফুটপাত দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়ছে রোগী এবং পথচারীরা। অভিযান চলাকালে উচ্ছেদ করা হয় অবৈধভাবে নির্মিত শেরে বাংলানগর আওয়ামী লীগের ইউনিট কার্যালয়। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ফুটপাতে কোনো অবৈধ দোকান চালাতে দেওয়া হবে না। নগরীর সব ফুটপাত দখলমুক্ত করে জনগণের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হবে, জানিয়েছে কর্তৃপক্ষ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্রের 50 রাজ্য জুড়ে সশস্ত্র বিক্ষোভ করতে পারে ট্রাম্প সমর্থকেরা। এ বিষয়ে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। মঙ্গলবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, 20 জানুয়ারির অনুষ্ঠানকে ঘিরে নতুন করে সহিংসতার পরিকল্পনা করছে ট্রাম্প সমর্থকেরা। এরপরই জোরদার করা হচ্ছে নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নিতে বাকি আর 7 দিন। 20 জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের বাইরে চলছে প্রস্তুতি। গত সপ্তাহে কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর থেকে নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো। এরই মধ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, ক্যাপিটলে সহিংসতার ঘটনা ছিল মাত্র শুরু। ট্রাম্পের সমর্থকরা আরও বড় নাশকতা চালাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। FBI প্রতিবেদনে বলা হয়েছে, 16 থেকে 20 জানুয়ারির মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন সহ 50টি রাজ্যে একযোগে বিক্ষোভ ও সহিংসতার পরিকল্পনা করছে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী। মেয়াদ শেষের আগে ট্রাম্পকে অপসারণ করা হলে অভ্যুত্থান করা হবে, এমন হুমকিরও ইঙ্গিত পেয়েছে গোয়েন্দা সংস্থাটি।
এরপরই শপথ অনুষ্ঠানের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। সহিংসতা ঠেকাতে 15,000 সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা। এর আগে ক্যাপিটল হিল কাণ্ডে ব্যর্থতার জেরে পদত্যাগ করেন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী চ্যাড ওলফ। হামলার ঝুঁকি থাকলেও ক্যাপিটল হিলের উন্মুক্ত চত্বরে শপথ আয়োজন নিয়ে আশাবাদী জো বাইডেন ও কমলা হ্যারিস। এদিকে ক্যাপিটল হিলে হামলায় জড়িত ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের 70,000-এরও বেশি অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনার এক সপ্তাহ পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যে সাক্ষাৎ হয়েছে। সোমবার সন্ধ্যায় ওভাল অফিসে প্রায় 1 ঘন্টার বেশি সময়ব্যাপী তাদের মধ্যে আলোচনা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্যাপিটল হিলের সহিংসতা এবং গত 4 বছরে ট্রাম্প প্রশাসনের অর্জন নিয়ে আলোচনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, দুজনের মধ্যে ভালো আলোচনা হয়েছে, তবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের বিষয়ে ভাইস প্রেসিডেন্টের উপরে ডেমোক্রেটরা যে আহ্বান জানিয়েছে সে বিষয়ে দুজনের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে ডেমোক্র্যাটরা। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত না করলে আগামী বুধবার অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। নিম্নকক্ষে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অভিশংসন প্রস্তাব পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। জাপানে তীব্র তুষার ঝড়ে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রায় 2.5 শতাধিক। বলা হচ্ছে এটি জাপানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড়। দেশটির উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি তুষারপাত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তুষার ধস, ছাদ থেকে পড়া তুষার ও বৈদ্যুতিক তারের উপর জমা তুষারের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থাও। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তুষারপাতে প্রাণ হারিয়েছেন উদ্ধারকর্মীরাও। চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো সমুদ্র পথে চালু হচ্ছে পর্যটকবাহী বিলাসবহুল বে 1 ক্রুজ শিপ। 14 জানুয়ারি বন্দরনগরী থেকে মহেশখালী ছুঁয়ে সেন্ট মার্টিন পর্যন্ত সরাসরি চলবে এই ক্রুজ শিপ। এই বিলাসবহুল জাহাজের মাধ্যমে দেশের পর্যটন খাতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের সমুদ্র সীমায় নামছে বিলাসবহুল প্রমোত্তরী। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সমুদ্রপথে সেন্ট মার্টিন যাবে এই প্রমোত্তরী। জাহাজটিতে প্রেসিডেন্ট স্যুট, ভিভিআইপি, ভিআইপি সাধারণ কেবিন, ডেক চেয়ারে পর্যটক বহন করা যাবে 1600। আছে দেশি বিদেশি নানা খাবার, পিকনিক লাউঞ্জ, কনসার্টের ব্যবস্থা। 450 ফুট দীর্ঘ ও 55 ফুট প্রস্থ এই প্রমোত্তরীর সর্বোচ্চ গতিবেগ 24 নটিক্যাল মাইল। প্রাকৃতিক দুর্যোগে যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও ফিন স্ট্যাবিলাইজার। জীবন রক্ষার জন্য সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে। 100 জন লোক থাকে তাহলে আমার 160টা লাইফ জ্যাকেট থাকতে হবে। আমাদের তার চাইতে অনেক বেশি আছে। প্রত্যেক কেবিনে আছে, ক্রু কেবিনে আছে, প্যাসেঞ্জার অ্যাকোমোডেশনে আছে, প্যাসেঞ্জার সিটের পাশে আছে। প্রাথমিকভাবে এই রুটে বিলাসবহুল এই প্রমোত্তরীতে আসা যাওয়ার খরচ রাখা হয়েছে 2000 থেকে 50,000 টাকা। দেশের পর্যটন মৌসুমের বাইরে ফুকেট, আন্দামান, কলম্বো রুটেও পর্যটক নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া হজের সময় সাগর পথে হাজিদের পরিবহন করতে চায় কর্তৃপক্ষ। কলকাতা, আন্দামান, এরপরে যদি আমরা ব্যাংকক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা শ্রীলঙ্কা বিভিন্ন দেশে চিন্তা ভাবনা আছে। আমরা সরকারের লগে দরবার করতেছি, আবার হাজি ভাড়ানোর জন্য চিন্তা ভাবনা করতেছি। এই প্রমোত্তরীটি গেল 20 ডিসেম্বর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চালু হয়েছিল, কিন্তু জেটি জটিলতায় খুব বেশি সাড়া পায়নি সেই সার্ভিস। দেশের পর্যটন শিল্পে প্রথমবারের মতো যুক্ত হওয়া এই প্রমোত্তরী দিয়ে চলাচল করা যাবে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্রপথে। এর ফলে পর্যটন শিল্পে একটি নতুন মাত্রা যুক্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।